যে কোনো রাজনৈতিক দল চাইলেও যে সবকিছু ভালো করতে পারবে না, ভুল ত্রুটি থাকতেই পারে। এই পৃথিবীতে সব মানুষ, সব সংগঠন, ইনস্টিটিউশন যাই বলি না কেন, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। সরকার বলি, দল বলি, যেভাবেই যা বলি না কেন, আন্দোলন আলহামদুলিল্লাহ জনগণের সমর্থন নিয়ে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে সেই আন্দোলন সফল হয়েছে। এরপর কি আমরা দেখেছি, বিগত 16 বছর বাংলাদেশের, ইউ নেম এনি সেক্টর, কৃষি বলো, স্বাস্থ্য বলো, শিক্ষা বলো, আগামী প্রজন্মের ভবিষ্যৎ বলো, আইন শৃঙ্খলা বলো, আদালত বলো, প্রশাসন বলো, প্রত্যেকটা জিনিসকে ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসকে নিজের রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করেছিল, ক্ষমতাকে ধরে রাখার জন্য। এখন আমরা এই অনুষ্ঠানের নাম দিয়েছি দেশ গড়ার পরিকল্পনা। আমরা যদি খুব ব্রিফলি একটি বিষয় দেখি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী যে আদর্শ, এটিকে যারা ধারণ করে সেই দল, এই দলকে বাংলাদেশের মানুষ যতবার দেশ পরিচালনার সুযোগ দিয়েছে, এই দলটি, হ্যাঁ হতে পারে যে কোনো রাজনৈতিক দল চাইলেও যে সবকিছু ভালো করতে পারবে না, ভুল ত্রুটি থাকতেই পারে। এই পৃথিবীতে সব মানুষ, সব সংগঠন, ইনস্টিটিউশন যাই বলি না কেন, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। সরকার বলি, দল বলি, যেভাবেই যা বলি না কেন, তারপরেও যদি আমরা দেখি, বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে যতবার সুযোগ দিয়েছে, এই দেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের জন্য ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে। আমি কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে হঠাৎ দেখলাম, একজনকে জিজ্ঞেস করছে, এখন তো ঘুরতে ঘুরতে সবাই একটা জিনিস দেখে যে ঠিক আছে, ওই যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যায়, আছে ভাই আপনি কাকে ভোট দিবেন, কাকে ভোট দিবেন, যে বিভিন্ন জন বিভিন্ন বলছে। তো আমি দেখলাম একজন মানুষ, একজন মানুষকে মাঝ বয়সী থেকে হয়তো একটু বেশি হতে পারে, একজন গরিব মানুষকে জিজ্ঞেস করছে আপনি কি করেন। বলে আমি রিক্সা চালাই। কত বছর রিক্সা চালান? 35 বছর রিক্সা চালাই। প্রিয় ভাই বোনেরা, রিক্সা চালানোটা কিন্তু খুব একটা কায়িক পরিশ্রম। একজন রিক্সা চালক কিন্তু মাসে 30 দিন কিন্তু রিক্সা চালাতে পারে না, এটা নিশ্চয়ই তোমরা জানো। এতটা পরিশ্রম হয়। যদিও এখন ব্যাটারি চালিত রিক্সা এসছে, সেটারও কিছু রিস্ক আছে। তো অত্যন্ত কায়িক পরিশ্রম, এটা শারীরিক অত্যন্ত পরিশ্রম। এটা একজন রিক্সা চালক, আমরা যেটা ট্রেডিশনাল রিক্সা আমাদের, শেষ মাসে হয়তো 2 সপ্তাহ, হার্ডলি টেনে টুনে হয়তো আরো 5 দিন সে রিক্সা চালায়, 20 দিন 10 দিন কিন্তু তাকে রেস্ট নিতে হয়। এখন এই যে মানুষটা 35 বছর যাবৎ রিক্সা চালাচ্ছে, কেন একটা মানুষ 35 বছর যাবৎ রিক্সা চালাচ্ছে না? আমরা কি এমন কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি না এই রকম রিক্সা চালকদের জন্য, যে তাদেরকে, নিশ্চয়ই তার অন্য কোনো কোয়ালিফিকেশন বা কোয়ালিফিকেশন না থাকলে কোনো না কোনো গুণ তো তার কোয়ালিটিতে থাকতেই পারে, সে সেটিকে প্রকাশ করার সুযোগ পাচ্ছে না, সেটি আর্থিক কারণে অথবা ইনফ্রাস্ট্রাকচার, তাকে রাষ্ট্র সেই সুযোগ তৈরি করে দেয়নি। আমরা চাইছি এই রকম, শুধু রিক্সা চালক না, একটি স্ট্যাটিস্টিক্সে দেখা দেখা গিয়েছে, আমার মনে হয় এটিও বোধহয় এখানে আলোচনা হয়েছে, স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে যারা উচ্চ শিক্ষিত কম বেশি, তাদের মধ্যে বেকারত্বের সংখ্যাও বেশি। কিন্তু এখন যে সামগ্রিকভাবে যে বেকার সমস্যা, তাদের মধ্যে বেকার সমস্যার সংখ্যাও কিন্তু বেশি। কাজে মূল বিষয়টি হচ্ছে মানুষের কর্মসংস্থান। আমরা যদি সেই রিক্সা চালকের কথা চিন্তা করি, তাহলে 35 বছর যাবৎ কেন একটা মানুষ এত পরিশ্রম করবে, এরকম অমানসিক পরিশ্রম করবে? তার জন্য কি আমরা কোনো ব্যবস্থা তৈরি করতে পারি না? ইয়েস, আমরা তার জন্য ব্যবস্থা করতে পারি। কি কি ব্যবস্থা তৈরি করা যায়, আমরা গত কয়েক বছর ধরে ঘেটে 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 বের করেছি যে কি করা যায়। এবং বিভিন্ন তোমাদের মতন যারা তরুণ আছে, তোমাদের থেকে যারা তরুণ আছে, বিভিন্ন ক্যাটাগরি যারা শিক্ষা দীক্ষা যাদের আছে, যাদের অল্প হোক বেশি হোক, বিভিন্ন মানুষকে কিভাবে দিয়ে এই যে 8 থেকে 10 লক্ষ মানুষ আনস্কিল লেবার যে এখন বিদেশে যাচ্ছে,
এটিতে আমরা ভ্যালু অ্যাড করতে চাই। আমরা এটি 8-10 লক্ষ থেকে আমরা 15 থেকে 20 লক্ষ নিতে চাই গ্র্যাজুয়ালি আমরা এটাকে। এবং এই মানুষগুলোকে আরও যাতে বেটার কাজ করতে পারে, অর্থাৎ এখন যদি ধরো একটা মানুষ র্যান্ডম যারা এখন যাচ্ছে তারা হয়তো ধরো, উদাহরণ হিসাবে ধরলাম আমরা, মাসে $100 বেতন পাচ্ছে। কিন্তু তাকে যদি আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিতে পারি, তাকে যদি আপনার এডিশনাল একটা ট্রেনিং দিয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে তার $100 বেতনটা 300, $100 বেতনটা $300 হয়ে যাচ্ছে। তাহলে তার নিজের যেরকম অবস্থার পরিবর্তন হলো, দেশের রেমিটেন্সের পরিমাণও সেভাবে বাড়লো। ওই যে খাল খনন বললাম, যে আমরা আবার খাল খনন করতে চাইছি, কেন করতে চাইছি? অনেকগুলো কারণ আছে। শহীদ জিয়া করেছিলেন সেচ সুবিধার জন্য, এটিও আমাদেরকে করতে হবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য, এটিও আমাদের করতে হবে। সাথে আমাদেরকে আরেকটি কয়েকটি কথা চিন্তা করতে হবে। যেমন ধরো, নিশ্চয়ই তোমরা পত্রপত্রিকায় পড়েছ যে পানি, মাটির নিচে যে পানি আছে, এই পানি টানতে টানতে 20 কোটি লোক প্রতিদিন পানি ব্যবহার করে, টানতে টানতে পানি নিচে নেমে যাচ্ছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে। তার ফলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি। আমরা যদি সারফেস ওয়াটার বেশি করে জমা করতে না পারি, সারফেস ওয়াটার যত আমরা জমা করবো, এটি আস্তে আস্তে চুয়ে চুয়ে তো নিচে যাবে। তখন নিচের ওয়াটারটা আবার রিচার্জ হবে, তখন জিনিসটা আস্তে 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 সময় লাগবে অনেক, ধীরে ধীরে জিনিসটা আবার আগের জায়গায় ফিরে আসবে। তো আমরা এইরকম পরিবেশের আরও কতগুলো কাজ করতে চাইছি। আমরা দেখেছি ঢাকা শহর পৃথিবীতে এই পরিবেশের ক্ষেত্রে, বায়ু দূষণের ক্ষেত্রে পরপর কয়েক বছর ধরে ফার্স্ট হচ্ছে। যেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে মানুষের বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়, তার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ঢাকা শহরের বাতাসের মধ্যে আছে, বাংলাদেশের অনেক জায়গায় আছে। এটি তো অবস্থার পরিবর্তন করতে হবে, জাতিকে তো সুস্থ জাতি হিসাবে গড়ে তুলতে হবে। তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বৃক্ষরোপণ আমরা করব। এই যে বর্জ্য, এগুলো আলোচনা হয়েছে, তোমরা শুনো, আবারও আমি বলছি। কেন বলছি সেই কথাটি তো আমি আসবো তোমাদের সামনে। বর্জ্য, ঢাকা শহর দিয়ে হাঁটো, যে কোনো শহর দিয়ে হাঁটো, যেখানে যে চারিদিকে ময়লা পড়ে থাকে। হ্যাঁ, সরকার অবশ্যই এই ময়লা পরিষ্কার করবে, কিন্তু একটা জিনিস, খুব ছোট্ট একটা উদাহরণ দিই, দেখো, তোমার ঘর বা তোমার বাসা, তুমি যত বেশি ময়লা করবে বা তোমার পরিবারের সদস্যরা যত বেশি ময়লা করবে, তত কিন্তু পরিষ্কার করারও বিষয়টি থাকবে। কিন্তু তুমি যত ময়লা কম করবে, ঘরে ময়লা, পুরো বাড়িতে যত তুমি ময়লা কম করবে, পরিষ্কার করার ঝামেলাটাও কম থাকবে, পরিষ্কার করতেও তো কষ্ট লাগে। সবাই মিলে যদি আমরা ময়লাই কম করি, তাহলে অল্প কয়েকজন লোক মিলে কিন্তু সেটাকে পরিষ্কার রাখতে সক্ষম হবে। কিন্তু সবাই মিলে যদি শুধু ময়লাই করি, তাহলে পরিষ্কার করতেও তো অনেক বেশি মানুষ লাগবে এবং পরিষ্কার করেও শেষ করতে পারবে না। তো এই যে এইগুলা হচ্ছে পরিকল্পনা। এরকম ভাবে অনেকগুলো পরিকল্পনা আমরা নিয়েছি। এখানে আমাদের ফুটবল প্লেয়ার, আমাদের ঢাকা মহানগরীর আহ্বায়ক আমিনুল তোমাদেরকে খেলাধুলার কথা বলেছে। এখানে রিজভি ভাই ওনার বক্তব্যে বলেছেন যে আমরা দেখেছি তরুণ সমাজরা কিভাবে বিভিন্নভাবে অন্য দিকে ইনভলভ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ যখন ইয়াং থাকে, তার শরীরে অনেক রকম অনেক এনার্জি থাকে। এই এনার্জিটা তো কোনো এক জায়গায়, তো তাকে এটা এনার্জিটা তো খরচ করতে হবে। আমরা ভালো জায়গায় নিয়ে আসতে চাই। ছোটবেলায় আমিও যখন ছোট ছিলাম, পত্রপত্রিকা খুললে দেখতাম যে এই জেলার সাথে এই জেলার খেলা হচ্ছে, এই থানার সাথে এই থানার খেলা হচ্ছে, এই স্কুলের সাথে এই স্কুলের খেলা হচ্ছে। কিন্তু এখন সেগুলো সেভাবে দেখি না। জেলা টু জেলা হচ্ছে, আন্তঃজেলা হচ্ছে, বিভাগ হচ্ছে, নেশন ওয়াইড হচ্ছে। দেখো, আমাদের মেয়েরা এশিয়ান ফুটবলে ভালো করেছে, আমাদের ছেলেরা ফুটবলে ভালো করছে। তা আমরা যদি এইভাবে আমাদের দেশের তরুণদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে, মেয়েদের মধ্যে থেকে বিভিন্ন স্পোর্টসের, আমরা যেটা বলেছি, আমরা নতুন কুড়ির সাথে তোমরা সবাই পরিচিত, নতুন কুড়ি একটা শব্দ, অনুষ্ঠান শহীদ জিয়ার সময় শুরু হয়েছিল। এই নতুন কুড়ি আমরা বিভিন্ন ছেলেমেয়েদের, যে ভালো গান পারে, যে ভালো নাচ পারে, যে ভালো কোরআন আয়াত করতে পারে, যে ভালো মিউজিক ইকুইপমেন্ট বাজাতে পারে, আমরা এই 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 ধরনের প্রতিভাগুলোকে আমরা বের করে এনেছি। আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা যেটা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা নতুন করি ক্রীড়াটা চালু করতে চাই।
দেশের বিভিন্ন দেশের বহু ছেলেমেয়েদের মধ্যে বহু খেলার প্রতিভা, খেলোয়াড়ের প্রতিভা আছে, আমরা তাদেরকে বের করে আনতে চাই। এখন প্রশ্ন আসতে পারে যে এত মানুষ খেলবে কোথায়? আমাদের একটা পরিকল্পনা আছে যে ঢাকা শহরে, আমি তোমাদের সাথে আলোচনা করছি কারণ আমাদের আজকের বিষয়টি হচ্ছে দেশ গড়ার পরিকল্পনা। আমরা আন্দোলন করেছি দেশের মানুষকে সাথে নিয়ে, দেশের মানুষের সহযোগিতায় আমরা আন্দোলন সফল করেছি, কিন্তু তারপরে কি? তারপরে তো আমাদের যেতে হবে, দেশটা আমাদেরকে গড়তে হবে। আমাদেরকে দেশটা গড়তে হবে, আমাদের সবচেয়ে বড় কাজ এবং সবচাইতে ইম্পর্টেন্ট কাজ যেটি সামনে, সেটি হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। আমরা শুধু ডিবেট করে যাচ্ছি, ডিবেট করে যাচ্ছি, কোনো পরিকল্পনা করছি না। আমাদেরকে তো পরিকল্পনা করতে হবে। 20 কোটি মানুষ, প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে, সমস্যা বাড়ছে। এই সমস্যাগুলোকে তো অ্যাড্রেস করতে হবে, এই 20 কোটি মানুষকে দিশা দিতে হবে, এই 20 কোটি মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের শিক্ষার ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের থাকার ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, চলাফেরার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাটের ব্যবস্থা করতে হবে। আমরা কি একবার এগুলো চিন্তা করছি? আমরা শুধু দোষ দিয়ে যাচ্ছি একজনকে আরেকজনকে।